জানাচ্ছি আজ ২রা অক্টোবর বুধবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। সংবাদের শিরোনাম: শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবেই বৃদ্ধি পাচ্ছে। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি, দাবি র্যাবের। সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তলব। দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। চাওয়া 10 টাকা, কিন্তু আহত 30। জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের। প্রথমবারের মতো অলরাউন্ডারের সেরা 5-এ মিরাজ। বিস্তারিত সংবাদ। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে। বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে শফিকুল আলম বলেন, যে 6টি কমিশন গঠন করা হয়েছে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত করা হবে। দেশের আইনশৃঙ্খলা বিষয়েও তাদের সঙ্গে কথা হবে, তাদের পরামর্শ নেওয়া হবে। আমরা আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে। কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। পুরোটাই উপদেষ্টা মণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবেই বৃদ্ধি পাচ্ছে। আজ বুধবার সচিবালয়ে চাকরিতে বয়সসীমা 35 বছর প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, এই কমিটির প্রধানত একটাই ফোকাস, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অনেকদিন ধরে একটি আন্দোলন চলছে। এর ভিত্তিতে সরকার আমাদের 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছে। আমাদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কী যৌক্তিকতা আছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড সেশন জটে অনেকের সমস্যা হয়েছে, ফলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো উচিত। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়নি, দাবি র্যাবের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তারা দাবি করেন, ওই সময় হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আজ বুধবার সকালে কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস এসব কথা বলেন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় যাদের সংশ্লিষ্টতা আছে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া আরও 30 থেকে 40 জনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিলেন তাদেরও শনাক্ত করা হচ্ছে। এ সময় আন্দোলনে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র বলেন, গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আজ বুধবার পাঠানো এক চিঠিতে BFIU 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট FDR ও ডিপোজিট প্লাস স্কিম DPS হিসাবের তথ্য দিতে বলেছে। দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম।
পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। উল্লেখ্য, 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল এই মহালয়া। দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া থেকে শুরু দেবী পক্ষের, আর মহালয়া থেকে দিন গণনা শুরু শারদীয় দুর্গোৎসবের। আজ বুধবার ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে চণ্ডী পাঠ, মঙ্গল ঘট স্থাপন, ঢাক কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান জানান ভক্তরা। ঢাকেশ্বরী মন্দিরে ভোর 6টায় ঢাকের বলে চণ্ডী পাঠে শুরু হয় সেই মহালয়ার পর্ব। প্রথমে চণ্ডী পাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। এ সময় মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে করা হয় পুজো। ঢাকেশ্বরীতে মহালয়ার দ্বিতীয় পর্বের মূল আচার অনুষ্ঠান শুরু হয় সকাল 10টায়। এই পর্বে ভক্তরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ করেন। পরে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবছর দেবী আসবেন দোলায় চড়ে আর গমন করবেন ঘটকে। 10 টাকা চাওয়া, কিন্তু আহত 30। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করেন মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। গতকাল মঙ্গলবার সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় নয়ন অটোরিকশা চালক জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে 10 টাকা চান। জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের 30 জন আহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা ইসরায়েলের। ইসরায়েল বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তেল আবিবের অভিযোগ, সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কার্জ এক বিবৃতিতে বলেছেন, যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহে নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। গুতেরেস একজন ইসরায়েল বিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন। কার্জ আরও বলেন, গুতেরেস হামাস, হিজবুল্লাহ, হুতিদের হত্যাকারী এবং এখন ইরানের মতো বিশ্বব্যাপী সন্ত্রাসের জননীকে সমর্থন দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের ইতিহাসে দাগ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন। প্রথমবারের মতো অলরাউন্ডারের সেরা 5-এ মিরাজ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট খেলে বাংলাদেশ। প্রথম টেস্টে 77 রান করার পাশাপাশি বল হাতে 5 উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এতে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের সেরা 10-এ জায়গা পান এ অলরাউন্ডার। আর ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজেও সমান উজ্জ্বল ছিলেন মিরাজ। এর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো উঠে এসেছেন অলরাউন্ডারদের তালিকার শীর্ষ 5-এ। বুধবার হালনাগাদ নতুন তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। 9 রেটিং পয়েন্ট পেরে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 5-এ উঠেছেন তিনি। ডানহাতি এ স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন 272। বুমরা অশ্বিনদের বিপক্ষে ব্যাট হাতে ভালো কিছু করতে না পারলেও বল হাতে ছিলেন দুর্দান্ত, শিকার করেন 9টি উইকেট। সংবাদের সূত্র বাসস, কালবেলা, কালের কণ্ঠ।